আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। বাইডেন শাসনামলের সর্বোচ্চ অভিবাসন প্রত্যাশীদের তাড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্রের তেল গ্যাস কিনতে হবে বললেন ট্রাম্প। নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বললেন প্রধান উপদেষ্টা। এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের তথ্য বিভ্রান্তিকর জানালো প্রেস উইং। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিদায়ী হতে যাওয়া প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে গত অর্থ বছরে রেকর্ড সংখ্যক 2,70,000 অভিবাসীকে তাড়ানো হয়েছে। আইসিইর প্রতিবেদন অনুযায়ী অধিকাংশ অভিবাসী দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তাদের 1/3 বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ ছিল বা তারা দোষী সাব্যস্ত হয়েছিলেন। বাইডেনের শাসনামলের শুরুতে অবৈধ অভিবাসনের হার বৃদ্ধি পেলেও সাম্প্রতিক কঠোর নীতিমালার কারণে তা উল্লেখযোগ্যভাবে কমেছে। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অভিবাসন ইস্যুকে সামনে এনেছেন এবং আগামী জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নে বিপুল ব্যয় এবং জনবল ঘাটতির কারণে কার্যকর হওয়া কঠিন হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 1,10,00,000 থেকে 1,50,00,000 অবৈধ অভিবাসী বসবাস করছেন বলে ধারণা করা হয়, যদিও ট্রাম্প ও তার সমর্থকরা মনে করেন এ সংখ্যা আরও বেশি। অভিবাসন ইস্যু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মেরুকরণের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বাইডেন প্রশাসনের কড়া পদক্ষেপ এবং ট্রাম্পের কঠোর প্রতিশ্রুতি এই বিতর্ককে আরও গভীর করেছে। বাণিজ্য শুল্ক এড়াতে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের তেল ও গ্যাস কেনার প্রতিশ্রুতি দিতে হবে বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি বড় আকারে আমাদের তেল ও গ্যাস কিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বিশাল ঘাটতি পূরণ করতে হবে, অন্যথায় সব কিছুতে শুল্ক দিতে হবে। দ্বিতীয় মেয়াদে জানুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার আগে ইইউ সহ যুক্তরাষ্ট্রের সব বাণিজ্য অংশীদারদের উপর শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছে ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে আরও এলএনজি কেনার প্রস্তাব দেওয়ার পরও ইইউকে হুমকি দিলেন তিনি। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি ইইউ যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করে। সেই সময় বাণিজ্য শুল্ক, ন্যাটো তহবিল ও প্যারিসে জলবায়ু চুক্তির মতো যুগান্তকারী চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়ে তিনি বিরোধ সৃষ্টি করেছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। আবারও বর্ষসেরা দেশ নির্বাচিত হয় সাক্ষাৎকারটি নেওয়া হয়। নির্বাচন আয়োজনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা জানতে চান উপস্থাপক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আসলে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এই কাজে আনা হয়েছে। আমি আমার কাজ উপভোগ করছিলাম, এজন্য প্যারিসে ছিলাম, সেখান থেকে অন্য কিছু করার জন্য আমাকে টেনে আনা হয়েছে। তিনি আরও বলেন, আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়েও কথা হয়। জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না, এটি আমি আশ্বস্ত করছি। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ দাবি করে প্রেস উইং। ফেসবুক পোস্টে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে 2022 সালে 47টি, 2023 সালে 302টি এবং 2024 সালে 2,200টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার সংখ্যা 138টি, যাতে 368টি বাড়িঘরে হামলা হয়েছে এবং 82 জন আহত হয়েছে।
পোস্টে আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 4 আগস্ট থেকে 10ই ডিসেম্বরের মধ্যে অন্তত 97টি মামলা দায়ের করা হয়েছে এবং আগস্ট থেকে এ পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগে 75 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রেস উইংয়ের মতে এইসব ঘটনার বেশিরভাগই 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যে ঘটেছে, যখন দেশে কোনো সরকার ছিল না। এসব হামলার বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক কারণে। এ ধরনের অপরাধে নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে প্রেস উইংয়ের পক্ষ থেকে। এবারে কর্ণফুলী ইন্ডিয়ান ডেস্ক সংবাদ শিরোনাম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে নিউ ইয়র্ক স্টেট কমান্ড ইউএস এর বিজয় দিবস উদযাপন। যুক্তরাষ্ট্রে বিএনপির উদ্যোগে বিজয় দিবস উদযাপন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভিক্টোরি ডে টেবিল টেনিস টুর্নামেন্ট। নিউ ইয়র্কে যাত্রা শুরু করেছে ওয়েবসাইট mybestfly.com। এবং বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সংসদের নিউ ইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ। 16 ডিসেম্বর নিউ ইয়র্কের ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠান উদ্বোধন করেন গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এনামুল হক এমজে, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ ও নিউ ইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ। আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু জাফরের সভাপতিত্বে এবং কাজী রবিউজ্জামান ও রেজা আবদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মানে উত্তরীয়, মুক্তিযোদ্ধা সদস্যদের লোগো ব্যাচ ও কোটপিন বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্র, বিএনপি এবং এর সহযোগী সংগঠন সময়ের উদ্যোগে 54তম বিজয় দিবস উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতার সভাপতি ডাক্তার মুজিবুর রহমান মজুমদার। অনুষ্ঠানের শুরুতে মৃধা মোহাম্মদ জসিম পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমেরিকার জাতীয় সঙ্গীত এবং বিএনপির দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়াও 15 জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন সবুজ এবং মাকসুদুল হক চৌধুরী। বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ ভিক্টোরি ডে টেবিল টেনিস টুর্নামেন্ট 2024 সম্পন্ন হয়েছে। বাংলাদেশি আমেরিকান সোসাইটি অব প্রফেশনালস এই টুর্নামেন্টের আয়োজন করে। গত 7 ডিসেম্বর নিউ ইয়র্কের ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট রোডের খলিল চাইনিজে এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়। নিউ ইয়র্কে বিজয় দিবসে ক্রীড়া অঙ্গনে নতুন মাত্রা দিয়েছে এই টুর্নামেন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেবিল টেনিস খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা জড়ো হয়েছেন নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, মিশিগান, শিকাগো, পেনসিলভেনিয়া, এমনকি কানাডা থেকে খেলোয়াড়রা এসে এতে অংশ নিয়েছেন। টুর্নামেন্ট আয়োজনের সহযোগিতায় ছিল এসিজি ইনোভেশন, আদমজি গ্রুপ, খলিল বিরিয়ানি হাউস। নিউ ইয়র্কে প্রবাসীদের উন্নত মানের ট্রাভেল সেবা দেওয়ার অঙ্গীকারে প্রবাসীর আলোচিত ট্রাভেল এজেন্ট গ্লোবাল ট্যুরের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করল ওয়েবসাইট mybestfly.com। বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের মামাস পার্টি হলে ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন ব্রঙ্কস মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আব্দুর রহমান খান। এ সময় প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে সহজভাবে টিকিট কেনার পদ্ধতি প্রদর্শন করা হয়। সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাত এয়ারলাইন্সের ম্যানেজার মোহাম্মদ এন নুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার এয়ারওয়েজ বাংলাদেশের কমার্শিয়াল ম্যানেজার বাকশি মোহাম্মদ তৈয়ব ও ইথিওপিয়া এয়ারলাইন্সের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এনি খান। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন বশির বলেন, আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে গ্রাহক সেবা। সবসময় চেষ্টা করে আসছি যাতে গ্রাহকরা সঠিক সময়ে সঠিক সেবাটি নিতে পারেন। এই পদ্ধতিকে আরও সহজলভ্য নিশ্চিত করতে আমরা অনলাইন পোর্টাল mybestfly.com এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পেরেছি। এখন ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার টিকিট অনলাইনে খুব সহজেই ক্রয় করতে পারবেন। ওয়েবসাইট থেকে টিকিট কিনলে বিজয়ের মাস উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে একটি নিউ ইয়র্কের ডোমেস্টিক ফ্লাইটের টিকিট প্রদান করা হবে।
বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। 16 ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ পূর্ণ প্যানেল অভিষিক্ত হন। নতুন কমিটির সকল কর্মকর্তাকে শপথ বাক্য পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। এ সময় অভিষেক ও বিজয় দিবস উপলক্ষে প্রত্যাশা নামে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অভিষিক্ত সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী। গীতা পাঠ করেন বিদায় কমিটির শিক্ষা স্কুল সম্পাদক প্রদীপ ভট্টাচার্য। এরপর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহত, করোনায় বাংলাদেশ সোসাইটির সদস্যসহ যারা প্রাণ হারান তাদের রুহের মাগফিরাত কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অভিষেক অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বিজয় দিবসের তাৎপর্য সহ সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগে গত 27 অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সেলিম আলী প্যানেল জয়লাভ করে। এই নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল প্রায় 19,000। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1898 সালের আজকের এই দিনে বিজ্ঞানী পিয়েরে কুরি ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন। 1913 সালের আজকের এই দিনে সংবাদপত্র নিউ ইয়র্ক ওয়ার্ল্ড সর্বপ্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে। 1952 সালের আজকের এই দিনে উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।